আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরো একটি নতুন 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 লাইভ ক্লাসে। আর আজকে আমরা পড়ব আমাদের ঈদ পরবর্তী, আজকে আমাদের প্রথম ক্লাস আমাদের সিকিউ ক্র্যাক কোর্সে। সো আমরা সপ্তম ক্লাসে চলে এসেছি সিকিউ ক্র্যাক কোর্সে, যেখানে আমরা 13টা ক্লাস নিব। সো সপ্তম ক্লাসে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের চ্যাপ্টার নাম্বার 10। সো বেশিক্ষণ সময় নিব না, জাস্ট 40-45 মিনিট আমি ক্লাস নিব। এই 40-45 মিনিট আমার সাথে থাকো। এই অধ্যায়ে যে সিকিউ আসবে তোমাদের এইচএসসি পরীক্ষায়, একটা সিকিউ তো অবশ্যই থাকবে, ভাগ্য ভালো হলে দুইটা সিকিউ থাকতে পারে এই একটা অধ্যায় থেকে। সো কোন জায়গা থেকে সিকিউ আসবে সেটাকে শুরুতে বলে দিব, তারপর আমি অধ্যায়ের আমরা সিকিউ গুলো সলভ করব, ঠিক আছে? সো সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলো এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু শেয়ার মেনশন করে দাও, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। আমি একটু শেয়ার মেনশন করে দিচ্ছি, আমি একটু শেয়ার করে দিব বন্ধু বান্ধব, যেন আমার যারা আছে কাছের শিক্ষার্থীরা তারা যেন যুক্ত হতে পারে আর কি, ঠিক আছে? সো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন করে দিবা, যাতে সবাই যুক্ত হতে পারে। আমরা আজকে আমরা 200 স্টুডেন্ট ক্লাস করব ইনশাআল্লাহ, 200 জন। হ্যাঁ, তোমাদের টার্গেট হচ্ছে 200 জন। আমরা 200 জন শিক্ষার্থী চাই আজকের ক্লাসে, ঠিক আছে? আমরা 200 জন শিক্ষার্থী আজকের ক্লাসে আমরা উপস্থিত চাই। সবাই একটু দ্রুত করে শেয়ার করে দাও, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দাও, যাতে সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে আজকের এই ক্লাসে, ঠিক আছে? সবাই একটু যুক্ত হয়ে যাও আজকের ক্লাসে, এবং বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? ওকে, জাস্ট আমরা একটু সবাই একটু তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দাও এবং শেয়ার করে দাও ক্লাসটা। আমরা এখনই শুরু করে দিব। আমরা প্রথমে এই চ্যাপ্টার থেকে প্রথম পত্রের দশম অধ্যায় থেকে কোন জায়গা থেকে সিকিউ আসবে সেটা আমরা দেখব, তারপর আমরা অন্যান্য বিষয়গুলোতে যাব, ঠিক আছে? সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলো, সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলো। আমরা এখনই শুরু করে দেব ইনশাআল্লাহ, এখনই আমরা শুরু করে দিব। ওকে, আমি একটু শেয়ার করে দিচ্ছি, তোমাদের সবাই যেন যুক্ত হয়ে যায় আমাদের সাথে, সেই কারণে আমরা একটু শেয়ার করে দিচ্ছি। একটু অপেক্ষা করো, আমরা এখনই শুরু করে দিচ্ছি আমাদের ক্লাস। সো সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলো, আমরা এখনই শুরু করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা প্রথম পত্রের দশম অধ্যায় আজকে আলোচনা করব। প্রথম পত্রের দশম অধ্যায় হবে আজকে ক্লাসে। সো সবাইকে চলে এসেছে? আফরোজ আছে, সালাম দিয়েছে আমাদের সাথে। এমদাদুল হক আছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আরিফা জান্নাত আমাদের সাথে রয়েছে। আইসিটি ক্লাস কখন হবে? 8টা থেকে আইসিটি ক্লাস শুরু হবে। সাইদ বাবু রয়েছে, তাড়াতাড়ি ভাইয়া, আমার ফোনে চার্জ বেশি নাই। ওকে ফাইন, আমরা বেশিক্ষণ সময় নিব না, আজকে ক্লাস খুব দ্রুত করব। তন্ময় আমাদের সাথে রয়েছে, স্যার ক্লাসে সেভ থাকবে ইনশাআল্লাহ। তারপর শিমু বলছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। জেমি আমাদেরকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। এমদাদুল হক রয়েছে, ইয়েস বলছে। ইস্যু বলছে, হ্যালো ভাইয়া, হ্যালো। কেমন আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে পল্লব মল্লিক আমাদের সাথে রয়েছে, হাই ভাইয়া, হ্যালো। তারপর সোনিয়া ইসলাম আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। শুকরান খান আমাদের সাথে রয়েছে, মেনশন করেছে অনেকজনকে। আশরাফুল ইসলাম আমাদের সাথে রয়েছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। ঈদ পরবর্তী তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আজকের ক্লাসে। তো আমরা একটু দ্রুত করে সবাই ক্লাসে শেয়ার করে দিব, হ্যাঁ, এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও। জাস্ট নিজের ওয়ালে শেয়ার করে দাও, জাস্ট আর কিছু করতে হবে না, মেনশন করার দরকার নেই, নিজের ওয়ালে শেয়ার করে দাও, ঠিক আছে? আমরা যত দূর হতে পারি আমরা ক্লাস শুরু করে দিব, তোমরা একটু শেয়ার করে দাও জাস্ট। রিপা আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে তিস্তা আমাদের সাথে রয়েছে, স্যার আপনার ক্লাস করতে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আমাদের সাথে রয়েছে ওয়াহিয়া, আমাদের সাথে জান্নাত আছে, সালাম দিয়েছে। আশরাফুল ইসলাম আমাদের সাথে রয়েছে, হ্যালো ভাইয়া, হোম ভাইয়া, ওকে। তারপর কেমন আছে? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। নিহু আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে পল্লব মল্লিক আছে, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছে। আমাদের সাথে রয়েছে শাফিন আমাদের সাথে আছে, আমাদের সাথে অহনা রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে অজিত দাস আছে, কেমন আছেন স্যার? ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাদের সাথে নিহা আছে, সালাম দিয়েছে। আলিশা আয়াত আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। নার্গিস আক্তার আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে আরিফা রয়েছে, আরিফা ইসলাম আছে। আমাদের সাথে রয়েছে ত্রিপুরা, ওকে। আমাদের সাথে রয়েছে জাইরিন তাসনিম আমাদের সাথে রয়েছে। আমাদের সাথে রয়েছে মিজানুর রহমান আমাদের সাথে রয়েছে। আজকে কি লাস্ট ক্লাস? না, আমাদের সেকেন্ড পেপারেরও ক্লাস হবে,
যদিও আমার তোমাদের একটু বলে রাখি, যেটা হচ্ছে আমার সেমিস্টার ফাইনাল 19 তারিখ থেকে, বুঝছো, মানে এই মাসের 19 তারিখ থেকে আমার সেমিস্টার, মানে আগামী বৃহস্পতিবারের সেমিস্টার ফাইনাল। তো আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে তোমাদের একটা লং ক্লাস দিব। হ্যাঁ, লং ক্লাস হচ্ছে তোমাদের 20 তারিখে দিতে পারি। 20 তারিখে তোমাদের একটা লং ক্লাস দিব সেকেন্ড পেপার, ইকোনমিক্স সেকেন্ড পেপারের উপর সবগুলো চ্যাপ্টারে একসাথে আমি সিকিউ সলভ ক্লাস করব। একদম সন্ধ্যা 7টা থেকে 12টা, 11টা 12টা পর্যন্ত একসাথে সব পড়ায় ফেলবো। হ্যাঁ, একটা ক্লাসে 6টা চ্যাপ্টার আমরা কমপ্লিট করে ফেলবো। দরকার হলে 5 ঘন্টা 6 ঘন্টা আমরা ক্লাস নিব, ঠিক আছে? তো 5-6 ঘন্টা বা 4-5 ঘন্টা যতটুকু নিতে পারি আর কি, ঠিক আছে? তো আমরা ওইটা করতে পারি। ওকে, যেহেতু আমার আসলে পরীক্ষাটা হয়ে যাওয়া, মানে পরীক্ষা ডেট পড়ে যাওয়ার কারণে তোমাদের একটু সামনে আমি ক্লাস নিতে পারবো না, এই যেহেতু বৃহস্পতিবার আমার পরীক্ষাটা, সো সেজন্য হয়তো সামনে আর ক্লাস নেওয়া হবে না। সেজন্য 20 তারিখে একসাথে তোমাদের সবগুলো চ্যাপ্টারের উপর আমি ক্লাস নিয়ে দিব। সেটা কেমন হয় বলো? ভালো আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, তোমাদের সবার দয়ায় অনেক অনেক ভালো আছি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। হ্যাঁ, তোমরা কি বলো? 20 তারিখে একসাথে সেকেন্ড পেপার পুরো সবগুলো চ্যাপ্টার একসাথে সিকিউ সলভ করবো, কি বলো? একটা ক্লাসে সব শেষ, ঠিক আছে? এক ক্লাসে আমরা সব চ্যাপ্টার শেষ করে ফেলবো সেকেন্ড পেপারে, ঠিক আছে? এর মধ্যে আলাদা আলাদা করে নিচ্ছি না, একসাথে সব শেষ করে দিব, 4-5 ঘন্টা করে ক্লাস করব। জানাত বলছে ক্লাস কি সেভ করা থাকবে? হ্যাঁ, সেভ করা থাকবে ইনশাআল্লাহ। ওকে 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 ওকে। শামিমা আমাদের সাথে সালাম দিয়েছে, ছোট পরিবারের ছোট মেয়ে আমাদের সাথে আছে, কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। জান্নাত আছে আমাদের সাথে। আমরা একটু সবাই একসাথে শেয়ার করতে পারি না? একসাথে শেয়ার করে দিলে আমরা 150 জন এখনই হয়ে যাবে। হ্যাঁ, 150 জন এখনই হয়ে যাবে। জাস্ট একটা সবাই শেয়ার করে দাও, একটা সবাই শেয়ার করে দাও, 150 জন এখনই হয়ে যাবে। আমরা এখনই আমাদের ক্লাসে চলে যাবো। তো আমি প্রথমে একটু বলি, এই চ্যাপ্টার থেকে তোমরা কোন কোন জায়গা থেকে ভালো করে ফোকাস রাখবে এবং কোন কোন জায়গা থেকে তোমরা সিকিউ আসবে। প্রথমত হচ্ছে যেটা ফিশারের অর্থের পরিমাপ তত্ত্ব, যে পরিমাণ তত্ত্ব যেটা আছে, হ্যাঁ, ফিশারের যে অর্থের পরিমাণ তত্ত্ব যেটা আছে, পরিমাণ তত্ত্ব যেটা আছে, এই অর্থের পরিমাণ তত্ত্বটা তোমরা ভালো করে দেখবা, ঠিক আছে? এখান থেকে তোমার সিকিউ আসবেই যদি ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসে। আর আর 2 নাম্বার যেটা করবে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের যে হাতিয়ারগুলো আছে, ঋণ নিয়ন্ত্রণ, হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ যে হাতিয়ারগুলো রয়েছে, হ্যাঁ, ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার, সে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কেন্দ্রীয় ব্যাংকের, সেটা ভালো করে দেখবা। এই দুটো টপিক থেকে তোমরা যদি ভালো করে দেখো তোমরা সিকিউ উত্তর করতে পারবা। এই দুটো টপিক থেকে প্রতি বছর ঘুরে ফিরে কোশ্চেন আসে। হ্যাঁ, ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি থিওরিটিক্যাল প্রশ্ন আসলে, আর ম্যাথমেটিক্যাল প্রশ্ন হলে পরিমাণ তত্ত্ব, অর্থের পরিমাণ তত্ত্ব, যেখানে দামেস্ত বের করতে হয়, অর্থের মূল্য বের করতে হয়। হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন বা ঋণ সৃষ্টির পরিমাণ, সেখান থেকে আমাদের অনেক সময় সিকিউ প্রশ্ন আসতে আমরা দেখেছি, ঠিক আছে? তো সেটা একটু দেখবে। 3 নম্বর টপিক হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বা ঋণ সৃজন, সেটা একটু দেখে নিবা। একদম ছোট একটা টপিক, সেটা একটু পড়ে দিলে তোমাদের জন্য ভালো হবে আর কি, ঠিক আছে? সবাই শেয়ার করছো? সবাই শেয়ার করে একটু কমেন্ট বক্সে শেয়ার ডান লিখে দেখি। সবাই শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখে আমি শুরু করে দিচ্ছি। আমি প্রথম সিকিউ শুরু করে দিচ্ছি। তোমরা সবাই একযোগে একটু শেয়ার করে শেয়ার ডান লিখবা, ঠিক আছে? সবাই একটু শেয়ার করে একযোগে শেয়ার ডান লিখে আমরা প্রথম সিকিউ করতেছি। 2023 এর বরিশাল বোর্ড আমরা সলভ করব। তো এখানে আমাদেরকে প্রথমত একটা কোশ্চেন দিয়েছে, যেখানে বলছে যে বিহিত মুদ্রার পরিমাণ দেওয়া আছে এম এর মান, বিহিত মুদ্রার প্রচলন গতি দেওয়া আছে ভি এর মান, ব্যাংক সিস্টেম বা ব্যাংক মুদ্রার পরিমাণ দেওয়া আছে এম প্রাইম এর মান, এবং ব্যাংক মুদ্রার প্রচলন গতি দেওয়া আছে, লেনদেনের পরিমাণ দেওয়া আছে। আমাদের বলছে প্রথমত চলতি আমানত কি? চলতি আমানত মানে হচ্ছে চলতি হিসাব, যেটাকে আমরা বলি চলতি আমানত। চলতি হিসাব মানে হচ্ছে এমন একটা মানে হিসাব, যেই হিসাবে তুমি দিনে যতবার ইচ্ছে ততবার টাকা জমা রাখতে পারবা, তবে উত্তোলনের ক্ষেত্রে সপ্তাহে সর্বোচ্চ কি 2 বার তুমি উত্তোলন করতে পারবা। এগুলো আগে ছিল আর কি, সপ্তাহে 2 বার, বা উত্তোলনের ক্ষেত্রে একটা লিমিটেশন থাকে, সেটাকে আমরা বলে থাকি সরি চলতি হিসাব মানে হচ্ছে যত বেশি ততবার টাকা জমা রাখা যাবে এবং যত বেশি ততবার টাকা তোলা যাবে, সেটাকে আমরা বলি চলতি হিসাব। আর সঞ্চয় হিসাবটা ছিল সেরকম, যে যত বেশি ততবার টাকা জমা রাখা যাবে ডেইলি, কিন্তু তোলার ক্ষেত্রে একটা লিমিটেশন আছে, সেটাকে আমরা সঞ্চয় হিসাব বলে থাকি বা সঞ্চয়ী আমানত বলে থাকি। তাহলে চলতি আমানত কি? যেখানে যতবার ইচ্ছা ততবার টাকা জমা রাখা যায় এবং যত বেশি ততবার টাকা উত্তোলন করা যায়, যে হিসাবের মাধ্যমে, যে আমানতের মাধ্যমে, সেটাকে আমরা বলি চলতি আমানত। 2 নম্বর বলতে ঋণ নিয়ন্ত্রণের জন্য খোলা বাজার নীতি কিভাবে কাজ করে। কারণ ঋণ নিয়ন্ত্রণের জন্য খোলা বাজার নীতি মানে কি? কেন্দ্রীয় ব্যাংক, হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংক যেটা করে সেটা হচ্ছে খোলা বাজারে কিছু ঋণপত্র, খোলা বাজার বলতে জনগণের কাছে মনে করো, অথবা ব্যাংকের মাধ্যমে সেটা করতে পারে। তো জনগণের কাছে খোলা বাজারে এই ঋণপত্রগুলো বিক্রি করে। খোলা বাজারে ঋণপত্র বিক্রি করলে
খোলা বাজারে ঋণপত্র যদি বিক্রি করে তাহলে এই কাগজগুলো মানুষের হাতে চলে আসে, আর মানুষ এগুলো টাকা দিয়ে কিনে। সো টাকাগুলো ব্যাংকের কাছে চলে যায়, হ্যাঁ, টাকা সব ব্যাংকের কাছে চলে যায়, কাগজগুলো মানুষের হাতে আসে। এখন প্রশ্ন, স্যার মানুষ বোকা হয়েছে, এই কাগজগুলো মানুষ কেন কিনে শুধু শুধু টাকা দিয়ে? কিনা কারণ হচ্ছে এগুলো যত দিয়ে কিনবা তার চেয়ে বেশি দিয়ে বিক্রি করতে পারবা। আবার এগুলো যতদিন তোমার হাতে থাকবে তোমার একটা নির্দিষ্ট হারে তুমি একটা প্রফিট পাবা, সুদ পাবা, হ্যাঁ, ইন্টারেস্ট পাবা, সেজন্য মানুষ এগুলো কিনে, মানে বিনিয়োগের উদ্দেশ্যে কিনে আর কি। সো খোলা বাজারে যদি ঋণপত্র বিক্রি করা হয়, ঋণপত্র যদি খোলা বাজারে বিক্রি করে, তাহলে মানুষ ওই ঋণপত্রগুলো ক্রয়ের জন্য টাকা ব্যাংকের কাছে দিয়ে দেয়, সেই কাগজগুলো নেই। তাহলে এটার ফলে দেখা যায় যে একটা দেশের তোমার অর্থের ফ্লো কমে যায়, বা ঋণটা নিয়ন্ত্রণ হয়ে যায়, বা বাজারে যদি বেশি বেশি টাকা হয়ে যায়, বা বলতে পারে বাজারে যখন ইনফ্লেশন চলে, বাজারে যখন টাকার পরিমাণ বেড়ে যায়, তখন কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে ঋণপত্র বিক্রি করে, যার কারণে ওই মানুষগুলো যদি ওই কাগজগুলো কিনতে যায় তখন টাকা পয়সা সব কেন্দ্রীয় ব্যাংকের কাছে চলে যায়, সব বাজার অর্থের ফ্লো কমে যায়, মুদ্রা সংকোচন দেখা দেয়। আবার একটা দেশে যদি মুদ্রা সংকোচন চলে, মানে অর্থনৈতিক মন্দা চলে, খারাপ চলতেছে অর্থনীতি, সেই অবস্থায় যদি বলে যে এখান থেকে মুদ্রাস্ফীতি কেমন করাবো, কারণ আমরা জানি মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন কোনোটা কিন্তু ভালো না একটা দেশের জন্য। মানে মুদ্রা সংকোচনটা ভালো নাই না, মুদ্রা সংকোচনকে আমরা ডিপ্রেশন বলি, এটাকে আমরা বলে থাকি যে এটা হচ্ছে অর্থনৈতিক মন্দা হচ্ছে মুদ্রা সংকোচনকে, মানে জিনিসপত্রের দাম কমে যাওয়া ভালো না, এটার ফলে বিনিয়োগ হয় না, সেজন্য অর্থনীতি সমৃদ্ধি হয় না। মুদ্রাস্ফীতি ভালো, তবে অতিরিক্ত হইলেও সেটা আবার ভালো না, সেজন্য মৃদু মুদ্রাস্ফীতি ভালো। এই মৃদু মুদ্রাস্ফীতি করানোর জন্য একটা দেশ সবসময় চেষ্টা করে। সো যখন একটা দেশে অর্থনৈতিক মন্দা চলে, মানে জিনিসপত্রের দাম কমে যায়, তখন খোলা বাজারে এই ঋণপত্র যেগুলো বিক্রি করছিল সেগুলো আবার ক্রয় করে নিবে কে? ব্যাংক। ব্যাংক কাগজগুলো ক্রয় করে নিবে এবং টাকা সবগুলো জনগণের কাছে চলে আসবে, তখন দেশে আবার মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হওয়া শুরু করে। তাহলে এভাবে করে কিন্তু ঋণটাকে নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংক কিন্তু এভাবে করে কি করে ঋণটাকে বাড়ানো কমানোর চেষ্টা করে খোলা বাজারের মাধ্যমে। ঠিক আছে, সো আমরা এরপরে চলে আসি। তোমরা সবাই শেয়ার করছো তো ক্লাস, তাই না? এরপর দেখো 3 নম্বর কি বলছে, দেখো 3 নম্বর বলছে যে উদ্দীপকের আলোকে দাম স্তর নির্ণয় করো, মানে পি এর মান বের করতে বলছে, দাম স্তর। তোমরা একটা সূত্র জানো, দাম স্তর বের করার সূত্র, হ্যাঁ, মানে অর্থের পরিমাপ তত্ত্বের মধ্যে আমরা জানি, আমরা 3 নাম্বার করতেছি। সো সূত্রটা হচ্ছে এরকম যে পি সমান এমবি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইডেড বাই টি, হ্যাঁ, এটাই হচ্ছে সূত্র। আমরা অর্থের পরিমাপ তত্ত্বের মধ্যে এই সূত্রটা আমরা দেখিয়েছিলাম, ঠিক আছে? আমরা লিখছি পি সমান এমবি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইড বাই টি। ওকে, তাহলে আমরা এখানে কেমনে বের করবো দেখো, আমরা এখানে মানগুলো বসাই দিই, আমি জাস্ট ফর্মালি লিখতেছি না, তোমরা এভাবে লিখবা যে দেওয়া আছে এই, তারপর আমরা জানি পি সমান এটা, তারপর মানগুলো বসাবা, আমি জাস্ট ওইখান থেকে করতেছি, মানগুলো সরাসরি বসা দিচ্ছি। সো এম এর মান দেওয়া আছে আমাদের 800, লিখে দিলাম 800, ইন্টু ভি এর মান দেওয়া আছে আমাদের 50 লিখে দিলাম। ওকে, তারপর আমাদের এম প্রাইমের মান দেওয়া আছে কত? এম প্রাইমের মান দেওয়া আছে হচ্ছে 400, ওকে, এবং এম ভি প্রাইমের মান দেওয়া আছে আমাদের হচ্ছে 25 লিখে দিলাম। তারপর টি ট্রানজ্যাকশনের পরিমাণ আমাদের দেওয়া আছে 1000 আমরা এখানে লিখে দিলাম। তাহলে আমরা একটু গুণ করে চলো, 800 ইন্টু 5 এটা 40, 40 বসালাম, শূন্য এখানে দুইটা, এখানে একটা, তাহলে টোটাল হচ্ছে 40,000 হবে এখানে, 800 ইন্টু 50 40,000। তারপর হচ্ছে যোগ, এখানে হবে 400 ইন্টু 25, 4 25 100, 100 বসা দিয়ে আগে, 4 25 100, 100 বসা দিলাম, এই দুটো শূন্য এখানে এক্সট্রা বসাচ্ছি। ওকে, তাহলে এটা হবে 10,000, হ্যাঁ, তাহলে এটাকে ভাগ করতে হবে 1000 দ্বারা। তাহলে আমরা একটু করে ফেলি, ওকে, তো দেখো উপরে হবে আমাদের 10,000, 40,000, 10,000 হবে 50,000, হ্যাঁ, 50,000কে আমরা ভাগ করব 1000 দ্বারা, তাহলে এই তিনটে শূন্য চলে গেলে আনসার হবে 50। এটা হচ্ছে আমাদের পি এর মান, মানে দাম স্তর বের হয়েছে আমাদের কত বের হয়েছে বলতো? 50 বের হয়েছে। পারবো করতে? দাম স্তর হচ্ছে 50, দাম স্তর কত হবে? 50 হবে, পারবো তো? ওকে ফাইন, তাহলে এটা দাম স্তর 50 আমরা করে ফেললাম। 4 নাম্বার কি বলছে দেখো, 4 নাম্বার বলছে যে উদ্দীপকে বিহিত মুদ্রা এবং ব্যাংক মুদ্রার পরিমাণ দ্বিগুণ করলে অর্থের মূল্যের উপর, আচ্ছা এখানে অর্থের হবে, অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়বে ব্যাখ্যা করো। অর্থাৎ বলছে উদ্দীপকে বিহিত মুদ্রার পরিমাণ, মানে এই যে বিহিত মুদ্রার পরিমাণ সেটা যদি দ্বিগুণ হয়, দ্বিগুণ মানে হচ্ছে এখন যত আছে তার সাথে দ্বিগুণ হলে এটা হবে 800 জায়গায় 1600 হয়ে যাবে, হ্যাঁ। আবার বলছে যে ব্যাংক মুদ্রার পরিমাণ, ব্যাংক মুদ্রা কোনটা? এটা যদি 400 জায়গায় 2 দিয়ে গুণ করে দিই তাহলে এটা হবে 800, দ্বিগুণ হলে
দ্বিগুণ হলে তাহলে অর্থের মূল্যের উপর কি প্রভাব, অর্থের মূল্য বলছে এখানে বলা নেই, কিন্তু দামস্তর কথা সেটা বলা নেই, এই দামস্তর বের করতে বলা নেই, বলছে অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়বে সেটা জানার জন্য তোমাকে আগে দামস্তর জানতে হবে। এখন দামস্তর পাইছি আমরা কত 50। এখন আমরা এই দুটো চেঞ্জ করে মানে এটা 800 জায়গায় 1600 করে, এটা 400 জায়গায় 800 করে আমরা আবার দামস্তর বের করব, এই দাম বের করব, তারপর আমরা এই দামস্তর থেকে অর্থের মূল্য বের করব। কারণ অর্থের মূল্যের সূত্র হচ্ছে এটা যে অর্থের মূল্য vm সমান 1/p। আগে তোমাকে p এর মান জানা থাকতে হবে, হ্যাঁ, সেজন্য তোমাকে অর্থের মূল্য বের করার জন্য আগে p এর মান জানা থাকতে হবে। চলো এখন তাহলে আমরা করি, তাহলে এটা মনে রাখবা p এর মান এখানে 50 পাইছি, ঠিক আছে। তাহলে আমরা পরেরটায় চলে আসি, আমরা 4 নম্বর প্রশ্ন এখন করব। তাহলে 4 নম্বর প্রশ্নের জন্য আমরা এখানে লিখবো এরকম যে তুমি এটা লিখে নিবা যে বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে, তাহলে বিহিত মুদ্রার আমি লিখে দিই বিহিত মুদ্রার পরিমাণ ও ব্যাংক মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে, হ্যাঁ, বিহিত মুদ্রার পরিমাণ ব্যাংক মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে, তাহলে এখানে আমরা লিখবো এই যেটা m সমান, আমি শর্টকাট লিখতেছি m সমান 800 × 2, তার মানে হবে 1600, হ্যাঁ। আবার এটা হচ্ছে m প্রাইম কি হবে, m প্রাইম হচ্ছে 400 × 2, তার মানে হবে 800। ওকে, আর বাকিগুলো যেমন আছে তেমন, যেমন v এর মান হচ্ছে 50 এবং v প্রাইমের মান সেটা হচ্ছে 25, আর ট্রানজাকশনের পরিমাণ, লেনদেনের পরিমাণ সেটা 1000, সেগুলো ঠিক থাকবে, সেগুলো কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখন করতে পারি যে আমরা জানি কোনটা, ওই যে সূত্র লিখবো p সমান mv প্লাস m প্রাইম v প্রাইম ডিভাইডেড বাই t। তাহলে আমাদের आंसर বের হবে p সমান, তাহলে উপর হবে mv, m এর মান বসাই, m এর মান হচ্ছে 1600, এখানে বসালাম 1600 ইনটু এটার v হচ্ছে 50, 1600 × 50, ওকে, প্লাস এখানে মান বসাবো m প্রাইম এর মান হচ্ছে 800 ইনটু এখন হবে 25, ওকে, ভাগ করতে হবে 1000 দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা মানটা উপরে বসাই, উপরে আমরা বের করি, চলো। ওকে, তাহলে দেখো এখানে কি হয়েছে। তারপর আমরা এখানে কি করবো, এটা আমরা এখানে বসাচ্ছি p এর মান, তাহলে এটা গুণ করে দিলে হবে 16 × 5, 516 মনে হয় 80, 16 × 32, 32 × 64, 64 আর 16 80, হ্যাঁ 516 80। তাহলে এখানে হবে উপরে হবে, এখানে লিখলাম 80, 516 80, ওকে, এখানে দুটো শুধু, এখানে একটা 0 0 0, তাহলে 80,000, ওকে, প্লাস তারপর এখানে হবে 25, 4 25 100 আর 4 25 100, তার মানে এটা হবে এটা 20,000 হবে, হ্যাঁ, এখানে হবে 20,000। তাহলে आंसर কি হবে, आंसर হচ্ছে 1000 দিয়ে ভাগ করব, তাহলে উপর হবে আমাদের p সমান, উপর হবে 80 × 20, 1 লক্ষ হবে, এটা 1 লক্ষ, 1 লক্ষের ভাগ করতে হবে কত দিয়ে, 1000 দিয়ে, তাহলে 3টে শূন্য কাট দিয়ে দাও, তাহলে आंसर হবে p এর মান হবে 100। তাহলে আগে ছিল p এর মান 50, এখন p এর মান কত বের হয়ে যাচ্ছে, 100 বের হয়ে যাচ্ছে, কেমন। এখন আমরা p এর মান 50 দিয়ে অর্থের মূল্য বের করব এবং p এর মান 100 দিয়ে আমরা অর্থের মূল্য বের করব, ঠিক আছে। এই ক্লাসগুলো ইউটিউবে দেবেন, হ্যাঁ দিব, দেওয়া আছে অলরেডি, আমাদের আগের ক্লাসগুলো অলরেডি ইউটিউবে দেওয়া আছে, হ্যাঁ। তাহলে চলো আমরা করি। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে আমরা এখন এই p এর মান, আগে আমরা ওটা করি, আগেরটা করি, যে p সমান 50 হলে, মানে আমরা দামস্তর যদি 50 হয় তাহলে অর্থের মূল্য আমরা বের করি, অর্থের মূল্য আমরা লিখতে পারি যেটাকে আমরা বলি vm। সো এটা সমান হচ্ছে 1/p, তাহলে আমরা মানটা বসা দিই 1/p এর মান হচ্ছে 50, আগেরটা এই যে 50 বসাবো, হ্যাঁ 50 আমরা বসা দিব 1/50, তাহলে आंसर হবে 0.01, না 1 কে 50 দিয়ে ভাগ করলে কত হয় একটু দেখো তো, ভুল লিখছি আমি, 1 কে 50 দিয়ে ভাগ করলে কত হয়, 0.2 এরকম কিছু, 0.02 মনে হয় নাকি, একটু করো তো কত হয় দেখো তো, আমি একটু করি 1/50, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 0.02। আবার আমি লিখতে পারি p সমান 100, এই যে 100 পাইছেন, এখন 100 হলে, p সমান 100 হলে তাহলে অর্থের মূল্য আমরা বের করব, অর্থের মূল্য আমরা বের করব সেটা হচ্ছে vm, তাহলে 1/p, দ্যাট মিন্স 1/, এখন আমরা 100 বসা দিব, তাহলে 1 কে 100 দিয়ে ভাগ করলে 0.01 হবে, ঠিক আছে।
তো আমি এগুলো একটু সুন্দর করে দেখাই তোমাদেরকে, হ্যাঁ একটু এখানে উপরে দেখাচ্ছি, একটু সুন্দর করে দেখাই কেমন হয়েছে। দেখো প্রথমত হচ্ছে তোমার, হ্যাঁ প্রথমত আমাদের যেই মান ছিল এই 800 এবং হচ্ছে 400 অবস্থায় যখন ছিল তখন আমাদের দাম স্তর হয়েছিল 50 প্রাথমিক অবস্থায়। তখন অর্থের মূল্য যদি বলি 50 অবস্থায় অর্থের মূল্য আমরা পেয়েছি কত 0.02। আবার যখন এগুলোকে অর্থের পরিমাণগুলোকে যখন দ্বিগুণ করছি, এই বিহিত অর্থের পরিমাণ ব্যাংক শেষ অর্থের পরিমাণ যখন দ্বিগুণ করা হয়েছে মানগুলো, তখন আমাদের পিএমআর মানে দাম স্তর বের হয়ে যাচ্ছে 150 টাকা 100 এবং অর্থের মূল্য বের হয়ে যাচ্ছে 0.01। তার মানে আমাকে বলো যে অর্থের পরিমাণ যেগুলো এই যে এম এবং এম প্রাইম এগুলো সাপোজ যত ছিল এই 800 এবং হচ্ছে কত ছিল 400 ছিল এবং সেখানে 1600 আর যখন এখানে 800 হয়ে গেছে মানে এটা ডাবল হয়ে গেছে। অর্থের পরিমাণ বা বিহিত অর্থের পরিমাণ যখন দ্বিগুণ হয়ে গেছে, বিহিত অর্থের পরিমাণ যখন দ্বিগুণ হয়ে গেছে বা অর্থের সাপ্লাই যখন দ্বিগুণ হয়ে গেছে দাম স্তর দ্বিগুণ হয়েছে, তাই না? দাম স্তর 50 টাকা 100 হয়ে গেছে, কিন্তু অর্থের যে মূল্য সেই মূল্য 0.02 থেকে 0.01 অর্থাৎ অর্থের মূল্য কিন্তু কমে গিয়েছে। এটা তোমাকে লিখতে হবে যে দাম স্তর 50 হলে অর্থের মূল্য 0.02, দাম স্তর 100 হলে অর্থের মূল্য 0.001। তার মানে দাম স্তর 50 অবস্থায় অর্থের মূল্য যত ছিল দাম স্তর 100 হলে অর্থের মূল্য আগের তুলনায় কি হয়ে গেছে, আগের অর্ধেক হয়ে গেছে। আগে ছিল 0.02 এখন 0.01 হয়ে গেছে, অর্থাৎ আগের হাফ বা অর্ধেক হয়ে গেছে। কারণ অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয়, আর অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্য আগের অর্ধেক হয়ে যায়। এই সেন্টেন্সটা তোমার মনে রাখবা, ঠিক আছে? আমি কি বলছি বলো, সেন্টেন্সটা বলো। অর্থের সাপ্লাই দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয়। অর্থের সাপ্লাইয়ের সাথে দাম স্তরের সম্মুখী সম্পর্ক। অর্থের সাপ্লাই দ্বিগুণ হলে অর্থের মূল্য আগের অর্ধেক হয়ে যাবে, অর্থের ভ্যালু কমে যাবে, আগের অর্ধেক হয়ে যাবে। ক্লিয়ার? আমরা কি বুঝছি? পারবো এই ধরনের প্রশ্ন আসলে পরীক্ষায়? আচ্ছা যদি পারি তাহলে আমরা পরেরটা যাচ্ছি। চলো এখানে তুমি যারা চিত্র আকারে দেখাইতে পারো যে অর্থের পরিমাণের সাথে দাম স্তরে কি সম্পর্ক সম্মুখী হবে, অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যে বিপরীতমুখী সম্পর্ক নিম্নগামী হবে রেখাটা, ঠিক আছে? তুমি চাইলে সেটা করে দেখাইতে পারো। আচ্ছা না দেখালেও হবে, একটু করলে হবে, তুমি যতটুকু করছি ততটুকু করলে হবে, ফুল নাম্বার দিবে। তারপর চলে আসি আমরা এই পরবর্তী ময়মনসিংহ বোর্ডটা আমরা একটু দেখি। এখানে একটা চিত্র দেওয়া আছে। আচ্ছা এই চিত্রের মধ্যে আমরা একটু লক্ষ্য করি, নিচে দেওয়া আছে দাম স্তর, উপরে দেওয়া আছে অর্থের মূল্য। আমরা জানি যে দাম স্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্য কি পায়, হ্রাস পায়। দাম স্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্য কমে যায়, ঠিক আছে? এইরকম। তাহলে এখানে বলছে প্রথমে অনলাইন ব্যাংকিং কি? অনলাইন ব্যাংকিং মানে হচ্ছে অনলাইনের মাধ্যমে, ইন্টারনেট সেবার মাধ্যমে যখন আমরা ব্যাংকিং ব্যবসা পরিচালিত হয় বা ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করা হয় তখন সেটাকে আমরা অনলাইন ব্যাংকিং বলি, যেটা হচ্ছে ইন্টারনেট সংযোগের মাধ্যমে আমরা করে থাকি, ঠিক আছে? ইন্টারনেট থাকলে তখন করতে পারি। দুই নম্বর বলছে কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয় কেন? তোমাকে আগে বুঝতে হবে মুদ্রা বাজার কি। দুই ধরনের বাজার আছে, হ্যাঁ চতুর্থ অধ্যায়ে সেগুলো ছিল মুদ্রা বাজার, হ্যাঁ আরটা ছিল মূলধন বাজার। প্রথম কথা বলি মুদ্রা বাজার কি। মুদ্রা বাজার মানে হচ্ছে যেখানে স্বল্প মেয়াদে দলিল সমূহ, ঋণের দলিল সমূহ ক্রয় বিক্রয় হয়, সেটাকে আমরা বলি মুদ্রা বাজার। যেমন কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানে যখন টাকা প্রয়োজন হয়, দুই ধরনের টাকা প্রয়োজন হতে পারে, এক স্বল্প সময়ের জন্য, আরটা হচ্ছে দীর্ঘ সময়ের জন্য। স্বল্প সময়ের জন্য কেমন, যেমন দৈনন্দিন খরচ পরিচালনা করার জন্য। আর দীর্ঘ সময়ের জন্য কেমন, যখন তাদের কোন একটা বড় ইনভেস্টমেন্ট করতে হয় তখন এই ধরনের ব্যয়গুলো করতে হয়, এই ধরনের টাকার প্রয়োজন হয়। যেমন ধরো নতুন একটা ফ্যাক্টরি দিবে তখন তাদের লং টার্মের জন্য টাকা প্রয়োজন হয়। স্বল্প মেয়াদে যদি কোনো একটা কোম্পানির টাকা প্রয়োজন হয়, কোনো একটা উৎপাদন প্রতিষ্ঠানের টাকা প্রয়োজন হয় বা একটা কোম্পানির টাকা প্রয়োজন হয়, কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের টাকা প্রয়োজন হয়, যেখান থেকে তারা টাকা সংগ্রহ করে, যে মাধ্যমগুলো ব্যবহার করে সেটাকে বলা হয় মুদ্রা বাজার। সাধারণত এই মুদ্রা বাজার অংশ হচ্ছে বিভিন্ন ছোটখাটো আর্থিক প্রতিষ্ঠানগুলো, মানে আর্থিক প্রতিষ্ঠানগুলো এবং ব্যাংক ব্যবসাগুলো। অন্যদিকে মূলধন বাজার মানে কি? মূলধন বাজার মানে হচ্ছে যেই বাজারে দীর্ঘমেয়াদী দলিল সমূহ ক্রয় বিক্রয় হয়, যেমন ধরো শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এগুলো। অর্থাৎ যেখানে কোন একটা কোম্পানি যখন দীর্ঘ সময়ের জন্য টাকা প্রয়োজন হয় তখন তারা শেয়ার ইস্যু করে, বন্ড ইস্যু করে, তারা টাকা সংগ্রহ করে, এটাকে বলা হয় মূলধন বাজার। হ্যাঁ তাহলে মুদ্রা বাজারটা সাধারণত ব্যাংক ব্যবসাগুলোকে বোঝানো হয় বা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বোঝানো হয়। এটার শীর্ষে কে থাকে? এটার শীর্ষে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এই মুদ্রা বাজারটা সম্পূর্ণ পরিচালনা করে থাকে এবং সবকিছু তদারকি করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তাই কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয়ে থাকে, কারণ কেন্দ্রীয় ব্যাংক এটা সম্পূর্ণ পরিচালনা করে থাকে, তত্ত্বাবধান করে থাকে। বোঝা গেছে?
আর মূলধন বাজার হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নামে একটা প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে কি করে থাকে, কন্ট্রোল করে থাকে। অর্থনীতি নোট দিবার ভাই? হ্যাঁ অবশ্যই দিব, সবগুলো দিব। জাস্ট তোমরা ম্যারাথন ক্লাসগুলো করলে সেখানে আমি নোট দিব, ঠিক আছে? ম্যারাথন ক্লাসগুলো শুরু হবে 21 তারিখ থেকে, তোমাদের বাংলা ম্যারাথন ক্লাস শুরু হবে। হ্যাঁ মেগা ম্যারাথন ক্লাস শুরু হবে, সবাই যুক্ত হয়ে যাবা, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে দুইটা। 3 নাম্বার দেখো, 3 নাম্বার বলছে উদ্দীপক থেকে দেখাও যে দামের স্তর দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেকে নেমে আসে। এটা তো সিম্পল কথা, দামের স্তর দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেক হয়ে যাবে। যেমন তুমি যদি জানো, আমি যদি একটা সূত্র এখানে ফেলে দিই তাহলে হয়ে যাবে, সূত্র দেওয়াই আছে এখানে, আর কোনো কাজেই নেই। জাস্ট আমরা মানটা দুইটা মান ধরে করে দিব, কোনো কাজ নেই, ঠিক আছে? আমরা জাস্ট দুইটা মান ধরে আমরা করে দিব, আর কোনো কাজ নেই। দেখো এখানে বলতে উদ্দীপক হতে দেখাও যে দামের স্তর দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেকে নেমে আসে। আমরা যদি বলি যে 3 নাম্বার আমরা যদি বলি ধরি দামের স্তর যদি মনে করো এখানে একটা দিছে 5, দামের স্তর 5 হলে, এখানে যেটা একটা দেওয়া আছে এই 5 লিখে দিলাম। দামের স্তর 5 হলে অর্থের মূল্য যদি এখানে বের করি, অর্থের মূল্য যেটাকে আমরা বলি যেটাকে আমরা বলে থাকি VM, সেটা হচ্ছে 1/p, অর্থাৎ হচ্ছে 1/p মানে হচ্ছে 5। তাহলে আনসার হবে 1 কে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হয়? 1 কে 5 দিয়ে ভাগ করলে 1/5, 0.2। হ্যাঁ আনসার হবে 0.2। আবার আমরা লিখতে পারি দামের স্তর, হ্যাঁ দামের স্তর যদি 10 হয়, 10 হলে তাহলে VM লিখতে পারি, আমি শর্টকাট লিখতেছি। সো VM মানে আমরা বলতে পারি 1/p, অর্থাৎ 1/10। তার মানে আনসার কত বের হয়? 1 কে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে আনসার হবে 0.1। তার মানে কি হলো যে দামের স্তর 5 হলে অর্থের মূল্য হয় 0.2, দামের স্তর 10 হলে অর্থের মূল্য হয় 0.1। তার মানে অবশ্যই কি দামের স্তর দ্বিগুণ হলে, দামের স্তর 5 এর জায়গায় 10 হয়ে গেলে, দ্বিগুণ হয়ে গেলে অর্থের মূল্য আগে যেটা ছিল তার অর্ধেক হয়ে গেছে। 0.2 ছিল সেটা 0.1 হয়ে গেছে, আগে অর্ধেক হয়ে গেছে। একদম সিম্পল কোশ্চেন। ওকে, 4 নাম্বার দেখো, 4 নাম্বার কি বলছে? উদ্দীপকের চিত্রে A থেকে B বিন্দুতে গেলে উৎপাদন, বিনিয়োগ এবং কর্মসংস্থানের উপর কি প্রভাব পড়বে বিশ্লেষণ করো। বলছে উদ্দীপকের চিত্র A থেকে B তে গেলে, মানে এই ভালো করে শোনো কি বলছে। উদ্দীপকে যদি আমরা A থেকে B তে আসি, তার মানে যদি দামের স্তর বেড়ে যায়, দ্যাট মিনস জিনিসপত্রের দাম যদি বেড়ে যায়, তাহলে অর্থের মূল্য কমে যায়। এই জিনিসটাকে কি বলা হয় তোমরা জানো? দামের স্তর বৃদ্ধির ফলে অর্থের মূল্য কমে যাওয়া, এটাকে আমরা বলি মুদ্রাস্ফীতি। তোমরা আসলে জানো কিনা দেখো, মুদ্রাস্ফীতি বলা হয় এটাকে। তাহলে কি বলবো? যে ক্রমাগত দামের স্তর বৃদ্ধির ফলে অর্থের মূল্য হ্রাস পাওয়া, সেটাকে আমরা বলি মুদ্রাস্ফীতি। প্রথম আনসার হবে এটা, হ্যাঁ মুদ্রাস্ফীতি বলে। তাহলে এই যে বলছে A থেকে B বিন্দুতে গেলে উৎপাদন, বিনিয়োগ এবং কর্মসংস্থানের ক্ষেত্রে কি প্রভাব পড়বে? প্রথম বলি উৎপাদনের ক্ষেত্রে কি প্রভাব পড়বে। একটা দেশে যখন দামের স্তর বৃদ্ধি পাবে, অর্থের মূল্য যদি হ্রাস পায়, সেটাকে আমরা বলি মুদ্রাস্ফীতি। এখন তোমাকে মনে রাখতে হবে মুদ্রাস্ফীতির ক্ষেত্রে কি কি হয়, এই তিনটা ক্ষেত্রে কি কি প্রভাব পড়ে। প্রথমত হচ্ছে মুদ্রাস্ফীতি হলে উৎপাদন বাড়বে। স্যার মুদ্রাস্ফীতি হলে উৎপাদন কেন বাড়বে? কারণ মুদ্রাস্ফীতি হলে ব্যবসাটা বেশি প্রফিট করতে পারে, জিনিসের দাম বাড়াতে হয়, সেজন্য তারা বেশি প্রফিট করতে পারে। আর প্রফিট যত বেশি করতে পারবে, তারা উৎপাদন তত বাড়াতে পারবে, কারণ তাদের উৎপাদন ক্ষমতা বাড়বে, তাদের টাকা পয়সা বাড়বে, সেজন্য তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে। জিনিসপত্রের দাম স্তর বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি হবে, আর মুদ্রাস্ফীতি হলে সেক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পাবে, আর বিনিয়োগও বাড়বে। কারণ ওই যে বললাম, দেশে উৎপাদন যদি, তারা যদি বেশি বেশি পণ্য যদি দাম বাড়ে, তাহলে তারা বেশি প্রফিট করতে পারে। বেশি প্রফিট করতে পারলে তারা বেশি টাকা সঞ্চয় করতে পারবে, আর টাকা বেশি সঞ্চয় করতে পারলে মূলধন বেশি গঠন হবে। মূলধন বেশি গঠন হলে কি হবে? বিনিয়োগ বেশি হবে। বিনিয়োগ বেশি হলে কর্মসংস্থান হবে। সো বিনিয়োগও বাড়বে, কর্মসংস্থানে বাড়বে। ওভারঅল কথা হচ্ছে মুদ্রাস্ফীতি হলে উৎপাদন, বিনিয়োগ, কর্মসংস্থান সবার কি সবকিছু বাড়বে। একটা দেশে ইনফ্লেশন হলে সবকিছু বাড়ে। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে অতিরিক্ত মুদ্রাস্ফীতি হলে সেটার জন্য আবার একটু কি সেটা হলে যারা সাধারণ ভোক্তা থাকে, যাদের ইনকাম ফিক্স, তাদের জন্য এটা আবার কি কষ্টের কারণ হতে পারে, ঠিক আছে। তবে ইনফ্লেশন হলে বিজনেস যারা করে, যারা ব্যবসায়ী আছে, তাদের জন্য খুবই ভালো।
বিনিয়োগকারী, উৎপাদক, বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান বাড়বে, উৎপাদন হবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি হবে বলতে গেলে মুদ্রাস্ফীতি হলে। তবে অতিরিক্ত মুদ্রাস্ফীতি হওয়াটাও ভালো নয়। ঠিক আছে, পারবো? একটু বলো তো পারবে কিনা। ওকে, আমরা চলে আসি পরবর্তী কোশ্চেনে। হ্যাঁ, পরবর্তী কোশ্চেন আমরা যাচ্ছি। চলো, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023। আমরা ঢাকা বোর্ডটা সলভ করি। দেখো এখানে আগেরটার মতোই কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমরা একটু দেখি ইনফরমেশন কি কি দেওয়া আছে। প্রথম বলছে একটি দেশে মোট বিহিত মুদ্রার পরিমাণ দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, বিহিত মুদ্রার প্রচলন গতি দেওয়া আছে, ভি এর মান, ব্যাংক সৃষ্ট অর্থের পরিমাণ দেওয়া আছে 50, ব্যাংক সৃষ্ট অর্থের প্রচলন গতি দেওয়া আছে 10, লেনদেনের পরিমাণ দেওয়া আছে 50। আচ্ছা, বলছে অনলাইন ব্যাংকিং কি আগের মতোই, যেটা বলছি সেটাই, মানে অনলাইন ইন্টারনেটের মাধ্যমে আমরা যে ব্যাংকিং ব্যবস্থা, ব্যাংকিং সুযোগ সুবিধা বা ব্যাংকিং সেবা প্রদান করে সেটাকে আমরা অনলাইন ব্যাংকিং বলি। দুই নম্বর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংককে নিকাশ ঘর বলা হয় কেন। কেন্দ্রীয় ব্যাংককে নিকাশ ঘর বলা হয় কেন, এই দেখো নিকাশ ঘর কি। নিকাশ ঘর মানে হচ্ছে মনে করো এরকম যে, মনে করো আমি তোমাকে একটা চেক দিলাম, হ্যাঁ, তোমাকে আমি একটা চেক দিলাম, সেই চেকটা হচ্ছে এরকম একটা দাগ কাটা চেক। দাগ কাটা মানে হচ্ছে কোনা দিয়ে মনে করো আমি এরকম দুইটা দাগ কেটে দিলাম ওই চেকের মাঝখানে একটা চেক, এই চেকের মধ্যে আমি দুই পাশে, এই পাশে দুইটা দাগ কেটে দিলাম। এটা মানে হচ্ছে এই চেকটা দিয়ে তুমি সরাসরি টাকা তুলতে পারবে না। বাহক চেক ঠিক আছে, তোমার একটা বাহক চেক, কিন্তু সেখানে আমি যদি দুইটা দাগ কেটে দিই তাহলে এই চেক দিয়ে তুমি সরাসরি টাকা তুলতে পারবে না। মনে করো আমি আমার একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আমি একটা চেক তোমাকে দিলাম, এখানে দাগ কেটে দিলাম, তাহলে ওই চেক দিয়ে তুমি টাকা তুলতে পারবে না। ওই চেক দিয়ে তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে ওই চেকটা তুমি তোমার অ্যাকাউন্টে বা তুমি আমার ব্যাংক অ্যাকাউন্ট যেখানে আছে, মানে যে ইসলামী ব্যাংক, মনে করো আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংকে, এখন আমি ইসলামী ব্যাংকে মনে করো যে তোমার যদি অ্যাকাউন্ট থাকে তুমি ইসলামী ব্যাংকে জমা করলে, তোমার অ্যাকাউন্টে জমা করলে, মানে তোমার ইসলামী ব্যাংকে জমা করলে, তাহলে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে, তোমাকে নগদ টাকা দিবে না। কি বলতেছি বলো। এই চেকটা যদি দাগ কাটা হয়, চেক কেটে দেয় চেকের মধ্যে, তখন সেই চেকের মাধ্যমে টাকা দেওয়া হয় না, যেটা হয় টাকাটা ট্রান্সফার করে তোমার অ্যাকাউন্টে ঢুকাই দিবে। অর্থাৎ মনে করো আমি তোমাকে একটা চেক দিছি, তো চেকটা তুমি নিয়ে গিয়ে যদি ব্যাংকে জমা দাও, তোমাকে টাকা দিবে না, তোমাকে বলবো যে আপনার এখানে কোনো অ্যাকাউন্ট আছে কিনা, বলবো যে, তুমি যদি বলো যে হ্যাঁ আছে, তাহলে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। এটা হচ্ছে দাগ কাটা চেকের কাজ। হ্যাঁ, এইভাবে করে নগদ টাকা না দেওয়ার জন্য এইভাবে করে আর কি। ঠিক আছে, তো এটা কেন করে, সিকিউরিটির জন্য। অনেক সময় দেখা যায় যে চেক আরেকজনকে দিয়ে জমা করাই, তখন সে যদি টাকা নিয়ে পালা যায় সেজন্য এভাবে করে। আচ্ছা, যেটা হয়েছে সেটা হচ্ছে মনে করো আমি একটা চেক দিলাম ইসলামী ব্যাংকের, কিন্তু তুমি আমার পাওনাদার, তোমাকে আমি দিছি। সো এখন ইসলামী ব্যাংকে তোমার কোনো অ্যাকাউন্ট নাই, তোমার অ্যাকাউন্ট আছে মনে করো ডাচ বাংলা ব্যাংকে, ভালো করে শুনবা। সো তুমি ডাচ বাংলা ব্যাংকে জমা করছে এই চেকটাকে ডাচ বাংলাকে দিছে, বলছে যে অমুকের কাছ থেকে আমি এই টাকাটা পাচ্ছি, এটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবেন। তাহলে ডাচ বাংলা ব্যাংক ইসলামী ব্যাংক থেকে টাকাটা নিয়ে তাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে, মানে তোমার অ্যাকাউন্টে জমা করবে। তাহলে এখানে ইসলামী ব্যাংক থেকে ডাচ বাংলা ব্যাংক কি পাচ্ছে, টাকা পাচ্ছে। ঠিক সেম ভাবে অপোজিট হইতে পারে, কেউ একজন ডাচ বাংলা ব্যাংকের একটা চেক আমাকে জমা দিচ্ছে, আমি ইসলামী ব্যাংকে গিয়ে জমা দিলাম, তো ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা পাবে। তার মানে এরকম দুইটা ব্যাংকের আন্তঃ লেনদেন অনেক সময় হয়, একটা ব্যাংক থেকে অন্য ব্যাংক টাকা পায়। হ্যাঁ, মানে একটা ব্যাংক থেকে অন্য ব্যাংক টাকা পায় বা দেয়, এরকম অনেক ধরনের ট্রানজাকশন হয়। এই ট্রানজাকশন গুলো নিষ্পত্তি করতে হয়, অর্থাৎ তোমার কাছ থেকে আমি এত টাকা পাচ্ছি, তুমি আমার কাছ থেকে এত টাকা পাচ্ছ, চলো এটা মিটমাট করি। এই কাজটা হচ্ছে নিকাশ ঘরের কাজ, যেটা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক আন্তঃ ব্যাংকিং লেনদেনগুলো কন্ট্রোল করে থাকে। আগে তো এটা ইন্টারনেট যখন ছিল না, তখন তো সপ্তাহে 2 দিন কি হইতো যে সকল ব্যাংকের প্রতিনিধিরা যাইতো, কেন্দ্রীয় ব্যাংকের কাছে যাইতো, সেখানে একটা জায়গায় বসে তারা কার থেকে কে কত টাকা পাবে সেটা মিটমাট করতো। কিন্তু এখন তো ইন্টারনেট হয়ে গেছে, ইন্টারনেটের মাধ্যমে খুব দ্রুত ট্রানজাকশন গুলো হয়। তবে সেটা কেন্দ্রীয় ব্যাংক কিন্তু তদারকি করে, যে কোন ব্যাংক থেকে কত টাকা ঢুকতেছে, কোন ব্যাংকে কে কিভাবে কি করতেছে, এগুলো কিন্তু সরকার কি করে, মানে কেন্দ্রীয় ব্যাংক তদারকি করে থাকে। ঠিক আছে, সেটাকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘর বলা হয়। কেন্দ্রীয় ব্যাংকে নিকাশ ঘর বলা হয় কারণ কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘরের দায়িত্ব পালন করে থাকে, সকল ব্যাংকের আন্তঃ লেনদেন গুলো কি করে থাকে, নিষ্পত্তি করে থাকে। বুঝা গেছে। এরপর চলে আসে আমরা 3 নাম্বার প্রশ্নে। উদ্দীপক হতে ফিশারের বিনিময় সমীকরণের আলোকে দেশটির দাম স্তর নির্ণয় কর। হ্যাঁ, দাম স্তর মানে পি এর মান বের করতে বলছে, তোমরা বের করে আমাকে বলো। একটু আগে করে দিচ্ছি আমি এই ম্যাথটা, একটু আগে করে দিচ্ছি, তোমরা আমাকে বলো এখানে এই ম্যাথের জন্য দাম স্তর নির্ণয় করতে হবে, পি এর মান বের করতে হবে এই চিত্রের জন্য, এই ম্যাথের জন্য করো, দ্রুত করবা। ঠিক আছে, দাম স্তর নির্ণয় করতে হবে সবাই, একটু করো সবাই।
পি সমান mb প্লাস m প্রাইম ভি প্রাইম ডিভাইডেড বাই টি, একটু আগে দেখা দিছি না, সেটা দিয়ে করো। তাহলে m এর মান হচ্ছে 100 এবং v এর মান হচ্ছে 15, ওকে। তারপর হচ্ছে প্লাস m প্রাইম এর মান হচ্ছে কত, m প্রাইম এর মান হচ্ছে 50 এবং v প্রাইম এর মান হচ্ছে 10, ওকে। এবং হচ্ছে লেনদেনের পরিমাণ ট্রানজাকশনের পরিমাণ সেটা হচ্ছে 50। তাহলে আনসার উপর হবে, এটা গুণ করলে হবে এটা গুণ করলে হবে 1500 যোগ এটা গুণ করলে হবে 500, ঠিক আছে। তাহলে ভাগ করব 50 দিয়ে, 1500 আর 500 2000, 2000 ভাগ করতে হবে 50 দিয়ে, 0 0 একটা কেটে দাও, 200 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 40 নাকি 40 হয়। সরি আমি বাংলা লিখি, ইংলিশে লেখা ফেলছি 40, সরি বাংলা লিখে ফেলছি, ইংলিশ 40। এই যে হয়ে গেছে। তারপর দেখো 3 নাম্বার, এটা হয়ে গেছে। 4 নম্বর বলছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে লেনদেনের পরিমাণ ট্রানজাকশনের পরিমাণ 100 বেড়ে 100 হলে অর্থের মূল্যের কিরূপ পরিবর্তন হবে বিশ্লেষণ করো। তার মানে শুধুমাত্র ট্রানজাকশনটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা একটা পাইছি পি এর মান, একটা পাইছি 40, আমি এখানে লিখে রাখি। তাহলে পি পাইছি আমরা কত, 40, এটা আমরা পেয়ে গেছি। এখন চলো আমরা আবার করব। আবার মানে কি, এখন আমরা লিখবো ট্রানজাকশনের পরিমাণ, কি লিখবা, শুধু লেনদেনের পরিমাণ কি হলে, জাস্ট লেনদেনের পরিমাণ। আমরা 4 নাম্বারটা করতেছি, হ্যাঁ। তাহলে আমরা 4 নাম্বারটা করব। 4 নাম্বারটা হচ্ছে লেনদেনের পরিমাণ, লেনদেনের পরিমাণ 100 বেড়ে 100 হলে, অত আগে ছিল লেনদেনের পরিমাণ 50, এটা এখন 100 হবে। লেনদেনের পরিমাণ 100 হলে এখন আমরা লিখতে পারি পি সমান mb প্লাস m প্রাইম ভি প্রাইম ডিভাইড বাই টি। তাহলে এখানে আমাদের আসতে হবে এটা বসাতে হবে 100 ইন্টু 15 ছিল না, হ্যাঁ, যোগ ভি হচ্ছে এটা 50 ইন্টু 10, ওকে। আর নিচে তো ট্রানজাকশনের পরিমাণ এখন 100 হবে, 50 না হয় 100 হবে। তাহলে আনসার হবে উপরে এরকম গুলো হবে 1500 এবং এরকম গুলো হবে 500, তাহলে 100 দিয়ে ভাগ করবো, তাহলে আনসার হবে 2000 ডিভাইড বাই 100, দুটো শূন্য বাদ দিয়ে দাও, তাহলে আনসার হবে হচ্ছে 20। তার মানে পি এর মান বের হয়েছে আমাদের কত, 20 বের হয়েছে, ওকে। তাহলে পি এর মান একটা ছিল 40, এখন হচ্ছে 20। তাহলে সেই অবস্থায় তুমি অর্থের মূল্য বের করবা, পারবা না? করছি না আমরা একটু আগে অর্থের মূল্য, যে পি এর মান 40 হলে অর্থের মূল্য কত, পি এর মান যদি 40 হয় তাহলে অর্থের মূল্য কত, হ্যাঁ। তাহলে আমরা এভাবে লিখবো, কেউ লিখবা যে পি সমান 40 হলে ভিএম, আমি শর্টকাট বলতেছি, অর্থের মূল্য ভিএম সমান আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই পি, অর্থাৎ 1 ডিভাইডেড বাই 40, তাহলে আনসার বের হবে এখানে। আবার পি সমান যদি আমরা লিখি 20 হলে, তাহলে আমরা লিখতে পারি যে ভিএম অর্থের মূল্য সমান 1 ডিভাইড বাই পি, অর্থাৎ 1 ডিভাইড বাই 20। তাহলে আনসার কত হয়, 1 কে 40 দিয়ে ভাগ করো, 1 কে 20 দিয়ে ভাগ করো, 1 ডিভাইডেড বাই 40, তাহলে আনসার হবে 0.025। আর যদি এটা হয় 1 ডিভাইড বাই 20 যদি হয় তাহলে 0.05 শুধু, হ্যাঁ। তার মানে আগে 0.025, এখন 0.05, এটা একটা শূন্য বসা দাও, সমস্যা নাই। তাহলে দেখো আগে দামস্থ যদি 40 হয় অর্থের মূল্য হয় 0.025, আর দামস্থ যদি 20 হয় তাহলে অর্থের মূল্য বৃদ্ধি পেয়ে 0.025 থেকে 0.050, অর্থাৎ আগের তুলনায় বৃদ্ধি পাবে। দামস্তর যদি হ্রাস পায়, দামস্তর হ্রাস পেলে অর্থের মূল্য বৃদ্ধি পায়, বুঝা গেছে? দামস্তর হ্রাস পাবে, আগের তুলনায় অর্ধেক হয়ে যাবে দামস্তর, এবং অর্থের মূল্য কিন্তু আগের তুলনায় কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। কারণ দামস্তর হ্রাস পেলে অর্থের মূল্য কি পাবে, বৃদ্ধি পাবে, বুঝা গেছে? দামস্তরের সাথে অর্থের মূল্য কি সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ক, ওকে। পারবো কিনা বলো? এমডি সৌরভ বলতেছে এসএসসি তে অটো পাস চাই। তুমি যতই কান্না করো বাবা, মানে যতই চেষ্টা করো, তোমার অটো পাস তো হবে না, হ্যাঁ। মানে জানি আমরা তোমাদের মধ্যে অনেক ইচ্ছা, অনেকে চেষ্টা করতেছে, ইস এখন যদি করোনা হয়ে
মানে পুরো বাংলাদেশে করোনা ছড়া যাইতো, হ্যাঁ, এখন যদি অনেক বড় একটা আন্দোলন হইতো, এখন যদি বন্যা হইতো অনেক বড় একটা, এখন যদি রাজনীতি অনেক উত্তাল হয়ে যাইতো, আমাদের পরীক্ষাটা হইতো না, এর অটো পাস পাই যেতাম, কত না ভালো হইতো, তাই না? মানে কত মনে 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 যাতে দোয়া করতেছো এগুলো হওয়ার জন্য। তোমরা এক একটা পাপী, পাপীর দল, দুষ্ট কথাকার। মানে ভালো জিনিসের জন্য দোয়া করবে না। আচ্ছা, তাহলে আমরা চলে আসি এরপরে। এরপর হচ্ছে আমরা করব 4 নাম্বারটা। চলো 4 নাম্বার, এটা লাস্ট আর দেখাবো না, এটা পরে তোমরা পারবা, হ্যাঁ ভাইগুলো তোমরা করে নিও। আচ্ছা, এটা কি বলছে দেখো, বলছে পলিমলি 2 বোন। ওকে, পলি এমন একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন যাকে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয়। তাহলে কে বলো তো, এই মানুষটাকে মুদ্রা বাজারের অভিভাবক কাকে বলা হয় বলো? বলছে পলি এমন একটা প্রতিষ্ঠানে চাকরি করেন যাকে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয়, একটু আগে পড়াইছি আমি, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। হ্যাঁ, বলছে এটি নোট প্রচলন, মুদ্রা নিয়ন্ত্রণ করে। আর বলছে মলি অন্য বোনটা, মলি অন্য একটি আর্থিক প্রতিষ্ঠানে কাজ করে যেটি জনগণের নিকট হতে আমানত গ্রহণ এবং স্বল্প সুদে মধ্যমেয়াদী ঋণ প্রদান করে থাকে। তার মানে সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক হবে আর কি। তাহলে এখানে নিকাশগড় কি, ওই যে একটু আগে বলেছি যে আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি করা হয়, নিষ্পত্তি করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের যে শাখা বা যেটা কেন্দ্রীয় ব্যাংকের যে কার্যক্রম সেটাকে আমরা নিকাশগড় বলে থাকি। দুটা বলছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ দানের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন? মানে ঋণ দানের শেষ আশ্রয়স্থল কেন্দ্রীয় ব্যাংক কেন? কারণ আমাদের যদি জনগণের যদি টাকা পয়সার প্রয়োজন হয়, জনগণের যদি টাকা পয়সার প্রয়োজন হয় কই যায়? কেন্দ্রীয় ব্যাংক, সরি বাণিজ্যিক ব্যাংকে যায়। বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকে যায়। আর বাণিজ্যিক ব্যাংকে টাকা প্রয়োজন হলে কই যায়? কেন্দ্রীয় ব্যাংকে যায়, কেন্দ্রীয় ব্যাংকে যায়, তাই না? কেন্দ্রীয় ব্যাংকে গিয়ে থাকে। তাই আমাদের টাকা পয়সা প্রয়োজন বাণিজ্যিক ব্যাংকে যায়, বাণিজ্যিক টাকা পয়সা কেন্দ্রীয় ব্যাংকে যায়। তার মানে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ঋণের কি শেষ আশ্রয়স্থল, ঋণ দানের। তার মানে ঋণ সর্বোচ্চ ওই কেন্দ্রীয় ব্যাংক থেকে সর্বশেষ ঋণ পাওয়া যায় আর কি। তাই এটা বলা হয় কেন্দ্রীয় ব্যাংকের ঋণ দানের শেষ আশ্রয়স্থল বলা হয়ে থাকে। বুঝা গেছে? সোরাইয়া বলছে অটো পাস চাই না, কোশ্চেন কি ইজি হইলে হবে। কেমন বলছে অটো পাসের জন্য দোয়া করাচ্ছে, পরীক্ষা না দেওয়াই ভালো। আচ্ছা, হুম, ওকে। তারপরে তারপরে দেখো 3 নম্বর বলছে পলি কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেন। তাহলে পলি করছে কোনটা? পলি কোনটা? পলি প্রথমটা, তাহলে কেন্দ্রীয় ব্যাংক বলবা। বলছে পলি এবং মলি আর্থিক প্রতিষ্ঠান দুটির কার্যক্রমের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। জাস্ট তুমি বলবা কেন্দ্রীয় ব্যাংক কি করে, বাণিজ্যিক ব্যাংক কি করে, কার্যকরী বলে দিবা। ঠিক আছে? এই পারবে না করতে? নিকাশঘর মানে বলছিলাম যদি দুইটা ব্যাংকের মধ্যে আন্তঃলেনদেন হয়, মনে করো যে একটা ব্যাংক থেকে অন্য ব্যাংক টাকা পাবে, ওই ব্যাংকটা আবার এখান থেকে আমার থেকে পাবে। মনে করো আমি একটা ব্যাংক, তুমি একটা ব্যাংক, আমি তোমার কাছ থেকে পাবো, তুমি আমার কাছ থেকে পাবা টাকা। এখন এইটা তো লেনদেনটা নিষ্পত্তি করতে হবে না, তো এটা কেন্দ্রীয় ব্যাংক আমাদের অভিভাবক হয়ে কি করে দিবে, আমাদের মধ্যে মারামারি যেন না হয় সেটা কি করে দিবে, সে সুন্দর করে সলভ করে দিবে। এটাকে বলা হয় নিকাশঘর হিসেবে কাজ করা। অর্থাৎ আন্তঃব্যাংকিং লেনদেনগুলো নিষ্পত্তি করা হয়, নিষ্পত্তি করে কেন্দ্রীয় ব্যাংকের যে সেবা, নিষ্পত্তি করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের যে সেবা বা যেই পদ্ধতি সেটাকে বলা হয় নিকাশঘর। সামগ্রিক আয় ব্যয়কে হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে না, গত ক্লাসে তো করাইছি। ওকে, এরপরে দেখো, এরপর আসো আটটা দেখা দিই, আটটা দেখা দিব। আচ্ছা, এখানে বলছে অর্থের যোগান আছে, দাম স্তর আছে।
কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে আমরা জানি, যে ব্যাংক মুদ্রা বাজারের শীর্ষে থেকে সকল মুদ্রা বাজারের শীর্ষে থেকে সকল ব্যাংকিং কার্যক্রমকে পরিচালনা বা তত্ত্বাবধান করে থাকে, সেটাকে আমরা কেন্দ্রীয় ব্যাংক বলে থাকি। বলছে ব্যাংক হার কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ হাতে ব্যাখ্যা করো। ব্যাংক হার মানে বুঝো তো, আমরা যখন টাকা নেই তখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য ব্যাংকের কাছ থেকে নিই, আর বাণিজ্য ব্যাংক যখন টাকা নেই তখন কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে নেই। কেন্দ্রীয় ব্যাংকের সাথে বাণিজ্য ব্যাংকের যে সুদের হারটা নির্ধারণ হয় সেটাকে বলা হয় ব্যাংক হার। এই ব্যাংক হারটা বৃদ্ধি পেলে আমার সাথে বাণিজ্য ব্যাংকের যে সুদের হার সেটাকে বলা হয় নামিক সুদের হার বা বাজার সুদের হার, সেটা বৃদ্ধি পায়। তো ব্যাংক হার বৃদ্ধি করলে নামিক সুদের হার বৃদ্ধি পায়, আর নামিক সুদের হার বৃদ্ধি পেলে মানুষ আগের চেয়ে কম ঋণ নিবে। বুঝা গেছে? তো ব্যাংক হারের সাথে নামিক সুদের হার এবং তার সাথে কি মানুষের ঋণ নেওয়ার একটা সম্পর্ক আছে, সেটা বলা হয়েছে। এগুলো এখন বলার বিস্তারিত বলার সময় নাই, সেজন্য বলতেছি না আর কি। ঠিক আছে, এরপর আসছে 3 নাম্বার বলছে উদ্দীপকের আলোকে দাম স্তর এবং অর্থের যোগানের সম্পর্ক চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। মানে দাম স্তর আর অর্থের যোগানের সম্পর্ক তোমাকে ব্যাখ্যা করতে হবে, চিত্র আঁকতে হবে আর কি, দাম স্তর আর অর্থের যোগান। তাহলে এখানে আমি যদি অর্থের যোগান এখানে ধরি, অর্থের যোগান নিচের দিকে ধরবো অলওয়েজ। তো এখানে আমি ধরলাম অর্থের যোগান, আর উপর দিকে দাম স্তর ধরলাম, আমি শর্টকাট লিখতেছি। সেখানে হবে 100, 200, 300, 100 দিলাম, 200 দিলাম, 300 ধরলাম। আর এখানে 10, 20, 30, তো 10, 20, 30, 10, 20, 30। কেমন হয়েছে? 100 তো হবে 10, এদিকে 100 তো হবে, এদিকে 100 হবে 10 এর সম্পর্ক, 100 সাথে 10, 200 সাথে 20, 300 হচ্ছে 30। এই যে তিনটা যদি যোগ করে দিলে যেটা রাখা সেটা হবে আমাদের কি রাখা, যে দাম অর্থ যোগানের সাথে দামের সাথে সম্পর্ক রাখা। যারা বলছে উদ্দীপকের থেকে অর্থের যোগান বৃদ্ধি কিভাবে অর্থের মূল্যের উপর প্রভাব বিস্তার করে, অর্থের যোগান বৃদ্ধি কিভাবে অর্থের মূল্যের উপর প্রভাব বিস্তার করে ব্যাখ্যা করো। অর্থাৎ অর্থের যোগান যদি বৃদ্ধি পায় অর্থের মূল্যের উপর আসলে কি প্রভাব পড়বে, তাহলে সিম্পলি তুমি একটা এক্সাম্পল দিয়ে করে দিবা। এই যে অর্থের পরিমাণ যদি 100 থেকে 200 হয়, দামের স্তর মনে করো যে 10 থেকে 20 হয়ে যায়। হ্যাঁ, এটা বলবা, কি বলবা, যে অর্থের পরিমাণ 100 থেকে 200 হলে অর্থের দামের স্তর 10 থেকে কত হয়ে যায়, 20 হয়ে যায়। তাহলে তুমি সেখান থেকে একটা অর্থের মূল্য বের করবা। অর্থের মূল্য বের করি, যদি দামের স্তর যদি 10 হয়, সে অবস্থায় যদি অর্থের মূল্য বের করো তাহলে কি হবে, 1/p অর্থাৎ 1/10, দ্যাট মিনস আমাদের আসতে হবে 1 কে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে আসতে হবে 0.1 মনে হয়। হ্যাঁ, আবার যদি বলে যে মানে দামের স্তর যদি অর্থের পরিমাণ যদি 100 থেকে 200 হয়ে যায়, তাহলে দামের স্তর 10 এর জায়গায় 20 হয়ে যাবে। তাহলে দামের স্তর যদি 20 হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমাদের অর্থের মূল্য কি হবে, অর্থের মূল্য হচ্ছে 1/p অর্থাৎ হচ্ছে 1/20। তার মানে 1 কে তুমি যদি 20 দিয়ে ভাগ করে দাও তাহলে আসতে হবে 0. কত হবে, 05 মনে হয় নাকি, 0.05 এরকম। তাহলে আসতে হবে 1/20, 1/20, 0.05। তার মানে এখানে 0.5 হবে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে যে আগের তুলনায় অর্ধেক হয়ে যাচ্ছে। দামের স্তর যদি দ্বিগুণ হয় অর্থের মূল্য আগের কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। এই কথা ঘুরে ফিরে এটাই, যে অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে, অর্থের সাপ্লাই বৃদ্ধি পেলে দামের স্তর দ্বিগুণ হয়, আর দামের স্তর যদি দ্বিগুণ হয়ে যায় অর্থের মূল্য কি হয়ে যায়, আগের অর্ধেক হয়ে যায়। এই ঘুরে ফিরে এই কথাটাই বলতেছে। পারবো না? এই পারবা কিনা বলো। তাহলে এটা গেল। ঠিক আছে, তো আমি আর দেখাচ্ছি না, তোমরা একটু বাসা দেখে নেবে। এখানে আর কিছু কোয়েশ্চেন ছিল, ঠিক আছে, আর নাই, আর একটা দুটো কোয়েশ্চেন আছে। তোমরা আমি কি করব, আমরা আর দেখাচ্ছি না, এগুলো সেম কোয়েশ্চেনে ঘুরে ফিরে একই ধরনের কোয়েশ্চেন। তো তোমরা একটু বাসায় কি করবা, এই চ্যাপ্টারটা বাকি যতটুকু কিছু পারো, মানে মিনিমাম 10-15টা কি করবা, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মিনিমাম 10-12টা 15টা কি করবা, সিকিউ সলভ করবা। তাহলে তোমরা ইজিলি চ্যাপ্টার সম্পর্কে ধারণা পেয়ে যাবা কেমন কোয়েশ্চেন আসতেছে। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা সেকেন্ড পেপারের আমরা সবগুলো চ্যাপ্টার একসাথে করব। সেটা কোন দিন করব, আমরা 20 তারিখ করব। হ্যাঁ, 20 তারিখ করবো আমরা, 19 তারিখ আমার এক্সাম হবে, 20 তারিখে আমি তোমাদের কি করব, সকল সেকেন্ড পেপারের সকল চ্যাপ্টারের উপর একটা সিকিউ ক্লাস নিব, এবং সেটা 4-5 ঘন্টা ব্যাপী নিব। এবং 21 তারিখ থেকে তোমাদের কিন্তু আবার কি শুরু হবে, ম্যারাথন ক্লাস শুরু হবে। ঠিক আছে, বাংলা ম্যারাথন ক্লাস শুরু হবে। ওকে, তাহলে আজকে এটুকু পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।